নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। হাজির হয়ে গেলাম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শচীন্দ্র বক্তার দ্বিতীয় অধ্যায় নিয়ে। যারা নতুন বন্ধু আমার গল্প শুনছো, যারা এখন আমার পরিবারের সদস্য হওনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আর গল্প শুনে ভালো লাগলে একটি লাইক করবে আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। তো চলো শুরু করা যাক। এদিকে বিষ্ণুরামবাবু সংবাদ পাঠিয়ে দিলেন যে মনোহর দাসের উত্তরাধিকারী উপস্থিত হয়েছে, বিষয় ছেড়ে দিতে হবে। অমরনাথ তবে জুয়াচোর নয়? কে উত্তরাধিকারী তা বিষ্ণুরামবাবু প্রথমে কিছু বলেননি, কিন্তু অমরনাথের কথা স্মরণ হলো। বুঝি রজনী উত্তরাধিকারী? যে ব্যক্তি দাবিদার সে যে মনোহর দাসের যথার্থ উত্তরাধিকারী, সে বিষয়ে নিশ্চয়তা আছে কি না তা জানবার জন্য বিষ্ণুরামের কাছে গেলাম। আমি বললাম, মশাই, আগে বলেছিলাম যে মনোহর দাস পরিবারের জলে ডুবে মরেছে, তার প্রমাণও আছে। তবে তার আবার ওয়ারিশ এলো কোত্থেকে? বিষ্ণুরামবাবু বলেন, হরেকৃষ্ণ দাস নামে তার এক ভাই ছিল, জানেন বোধ হয়। তা তো জানি, সেও তো মরেছে বটে, কিন্তু মনোহরের পরে মরেছে, সুতরাং সে বিষয়ের অধিকারী হয়ে মরেছে। তা হোক, কিন্তু হরেকৃষ্ণর তো এখন কেউ নেই। আগে মনে করে বিষয় ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন জানছি যে তার একটা কন্যা আছে। তবে একদিন সে কন্যা কোনো প্রসঙ্গ উত্থাপন হয়নি কেন? হরেকৃষ্ণের স্ত্রী আগে মরে। স্ত্রীর মৃত্যুর পরে শিশু কন্যাকে পালন করতে অক্ষম হয়ে হরেকৃষ্ণ কন্যাটিকে তার শ্যালিকাকে দান করে। তার শ্যালি ওই কন্যাটিকে নিজের মেয়ের মতো প্রতিপালন করে এবং নিজের বলে পরিচয় দেয়। হরেকৃষ্ণের মৃত্যুর পর তার সম্পত্তির কোনো ওয়ারিশ নেই বলে ম্যাজিস্ট্রেট সাহেবের কথায় প্রমাণ পেয়ে আমি হরেকৃষ্ণকে বেওয়ারিশ মনে করেছিলাম। কিন্তু এখন হরেকৃষ্ণের একজন প্রতিবেশী আমার কাছে উপস্থিত হয়ে তার কথা প্রকাশ করেছে। আমার দেওয়া সন্তানের অনুসরণ করে জেনেছি যে সে যথার্থই তার কন্যা আছে। আমি বললাম, যাই হোক, একটা মেয়েকে ধরে এনে হরেকৃষ্ণ দাসের মেয়ে বলে ধূর্ত লোক উপস্থিত করতে পারে, কিন্তু সে যে যথার্থ হরেকৃষ্ণ দাসের কন্যা তার কিছু প্রমাণ আছে কি? আছে বলে বিষ্ণুরামবাবু আমাকে একটা কাগজ দেখতে দিলেন। বললেন, এ বিষয়ে সে যে প্রমাণ সংগৃহীত হয়েছে তা এতে লিখে রেখেছি। আমি কাগজ নিয়ে পড়তে লাগলাম। তাতে পেলাম যে হরেকৃষ্ণ দাসের শালাপতি রামচন্দ্র দাস, হরেকৃষ্ণের কন্যার নাম রজনী। যা প্রমাণ দেখলাম তা সত্য ভয়ানক। আমরা এতদিন অন্ধ রজনীর ধনে ধনী হয়ে দরিদ্র বলে ঘৃণা করেছিলাম। বিষ্ণুরামবাবু এক জবানবন্দির নকল আমার হাতে দিয়ে বললেন, এখন দেখুন এই জবানবন্দিকার। আমি পড়ে দেখলাম এর জবানবন্দির বক্তা হরেকৃষ্ণ দাস। ম্যাজিস্ট্রেট সম্মুখে সে বালাচুরির মোকদ্দমায় যে জবানবন্দি দিচ্ছে, জবানবন্দিতে পিতার নাম আর বাসস্থান লেখা থাকে, তাও পড়ে দেখলাম। বিষ্ণুরামবাবু জিজ্ঞাসা করলেন, এই জবানবন্দি হরেকৃষ্ণের বলে মনে হচ্ছে কি না? মনে হচ্ছে। যদি সংশয় থাকে তবে এখনই তা ভঞ্জন হয়ে যাক। পড়তে লাগলাম। বিষ্ণুরামবাবু বললেন, এত অল্প প্রমাণে আপনাকে সন্তুষ্ট হতে বলি না। আর একটা জবানবন্দির নকল দেখুন। দ্বিতীয় জবানবন্দিও দেখলাম, তাও ওই বালাচুরির মোকদ্দমায় গৃহীত হয়েছিল। সেই জবানবন্দির বক্তা রামচন্দ্র দাস। তিনি মাত্র কুটুম্ব বলে ওই আত্মপ্রকাশ করেছেন এবং চুরির বিষয়ে সব প্রমাণ করেছেন। বিষ্ণুরাম বললেন, উপস্থিত রামচন্দ্র দাস সেই রামচন্দ্র দাস। সংশয় থাকে তাকে ডেকে জিজ্ঞাসা করুন। আমি বললাম, নিষ্প্রয়োজন। বিষ্ণুরাম আরও কতগুলি দলিল দেখালেন। সেসব বৃত্তান্ত সবিস্তারে বলতে গেলে সকলের ভালো লাগবে না। এ কথা বলে যথেষ্ট হবে যে এই রজনী দাসী যে হরেকৃষ্ণ দাসের কন্যা, সে বিষয়ে আমার সংশয় রইল না। বিষ্ণুরামকে বললাম, মোকদ্দমা করা বৃথা। বিষয় রজনী দাসীর, তার বিষয়ে তাকে ছেড়ে দেবো। তবে হ্যাঁ, আমার জ্যেষ্ঠ সহোদর এ বিষয়ে আমার সঙ্গে তুলাধিকারী, তাকে একবার জিজ্ঞাসা করা দরকার। আমি একবার আদালতে গিয়ে আসল জবানবন্দি দেখিয়ে এলাম। আসল দেখে জানলাম যে নকলে কোনো কৃত্রিমতা নেই। বিষয়ে রজনীকে ছেড়ে দিলাম। নমস্কার, শেষ হলো দ্বিতীয় অধ্যায়। খুব শীঘ্রই নিয়ে হাজির হব তৃতীয় অধ্যায়।